এই গণভোট হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। বিপ্লব কি কারণে হলো? সরকার কেন নির্দিষ্ট একটা পক্ষের প্রচারণা করছে? আপনি যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কথা বলছেন, সে তো একজন দেশদ্রোহী বলে আমি মনে করি। সে বাংলাদেশের নাগরিক হওয়ারই আর কোনো যোগ্যতা রাখে না। কেউ কখনোই নায়ের পক্ষে যাবে না, একমাত্র আওয়ামী লীগের দালাল এবং সেই ফ্যাসিস্টের রেসপন্সার বাদ দিয়ে। যারা ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারা 24কে পুঁজি করে নিজেদের উন্নয়ন করেছে। যদি সরকারের কোনো উপদেষ্টা গাদ্দারি করে, দেশের সাথে বেইমানি করে, এরাও কেউ পার পাবে না। আপনি 24-এর আন্দোলনকে পুঁজি করে অনেক কিছু বানিয়ে ফেলেছেন। গত এক বছরে বাংলাদেশের একটি রাজনৈতিক দল যে পরিমাণ চাঁদাবাজি করছে, কেউ তাদের পক্ষে নিউজ করারও সাহস পায় নাই। এত অল্প বয়সে সরকারি বিভিন্ন মহলে আপনার ভালো প্রভাব। রংপুর সিটি কর্পোরেশনের একজন মেয়র, জাতীয় পার্টির দুবারের মেয়র, রংপুর সিটি কর্পোরেশনে কি উন্নয়ন বরাদ্দ আনতে পারছে? শহীদ ওসমান হাদি কেমন যেন হারিয়ে যাচ্ছে। 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, এতটুকু নিশ্চিত থাকেন হাদি ভাইয়ের বিচার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে হবে ইনশাল্লাহ। 24 জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন কেবল নেতা নির্বাচনের লড়াই নয়, এটি একটি রাষ্ট্র সংস্কারের সম্মতির লড়াইও বটে। কারণ একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত গণভোটও। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী সংগ্রাম আর হাজারো শহীদের স্বপ্নের প্রতিফলন ঘটাতেই এই গণভোটের আয়োজন। কিন্তু কেন এই গণভোট? কি আছে এই জুলাই সনদে? আর কেনই বা কোনো রাজনৈতিক দল এই গণভোটের বিরোধিতা করছে? জাতীয় ছাত্র শক্তির অন্যতম নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি আজ আমার সামনে উপস্থিত। গণভোটের যৌক্তিকতা এবং নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে শুরুতেই আমরা তার কাছে জানতে চাই, একটি সাধারণ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন একই দিনে কেন এই গণভোটের আয়োজন করতে হচ্ছে, আর এই গণভোটের ব্যালট পেপারে আসলে কি কি বিষয় থাকছে? আপনারা সবাই জানেন যে আমাদের 24-এর আন্দোলন পরবর্তী সময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সবাই মিলে গঠন করা হয় এবং এখানে সকল রাজনৈতিক দল, মত, সব মানুষের মত ছিল। কিন্তু আন্দোলনের সম্মুখ সারির যারা যোদ্ধা ছিল, সকলের একটা চাওয়া ছিল যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করবো। বিপ্লবী সরকার গঠন করলে হয়তোবা যে জঞ্জালগুলো ছিল বা এখন যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো আসার সুযোগ থাকতো না। আমরা সকলে জানি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আর তার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তিনি এবার আমাদের জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছেন হ্যাঁ এবং নায়ের পক্ষে। আসলে গণভোটটি মূলত আমরা মনে করি যে এটি 24কে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা এবং সেই সাথে বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ আসতে না পারে। ফ্যাসিবাদ বলতে এই যে আওয়ামী রেজিম যেটা ছিল, 17 বছর তারা দেশকে যেভাবে শাসন করেছে, দেশকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, ভারতীয় আধিপত্যবাদ পুরোপুরিভাবে তারা স্টাবলিশ করেছে, এটা যাতে আর কখনো না হয়, এই বিষয়গুলোর জন্যই মূলত আর কি গণভোটের আয়োজন করা হচ্ছে। আবার আপনি বলছেন যে 24-এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য ভারতীয় আধিপত্যবাদ যাতে এটা দেশে বিস্তার না করে, এই জন্য গণভোটটার আয়োজন। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থাকে যে দেশের অনেক মানুষ এখনো জানে না যে গণভোটটা কেন হচ্ছে, গণভোট হলে গণভোটে হ্যাঁ কি না কি, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে। এই বিষয়টা কি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে আসলে এই যে সরকারি ভাবেও তো প্রচার করা হচ্ছে যে আপনারা সবাই হাতে ভোট দিবেন, আবার কেউ কেউ প্রচার করছে যে নাতে ভোট দিবেন। হ্যাঁ দিলে কি হবে আর না দিলে কি হবে? দেখুন যে এখানে প্রথমে আপনি যেটি বললেন যে শুধুমাত্র কিন্তু ভারতীয় আধিপত্যবাদ না, আমরা চাই বাংলাদেশের অন্য কোনো দেশেরই আধিপত্যবাদ থাকবে না। বাংলাদেশের নিয়মে চলবে। আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে যে ন্যায্য হিস্সা, ন্যায্য দাবি, এটা আমরা সবসময় চাই এবং এতটুকুই বাংলাদেশের চাওয়া। এখন আপনি যেটা বললেন যে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে, আপনি দেখেন যে 24-এর যে এই গণ অভ্যুত্থান বলি আর আমরা বিপ্লব বলি, এই বিপ্লব কি কারণে হলো? যে একটি ফ্যাসিবাদী রিজিম ধ্বংস করার জন্য, যারা মানুষকে কুক্ষিগত করবে না, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে আমাদের এবং বর্তমান সময় সাপেক্ষ যে মৌলিক অধিকার আমরা মনে করি, সেটা হচ্ছে, আমরা মনে করি না, প্রত্যেকজনই মনে করে, সেটা হচ্ছে ইন্টারনেট সেবা। এটি যাতে কখনোই লঙ্ঘিত না হয়। আমাদের যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে তো ওই দেশে আসলে নাগরিক হিসাবে বা নাগরিক মর্যাদা বলে আর কিছু থাকে না। আপনি দেখেন যে আন্দোলনের সময় কিন্তু ইন্টারনেট বন্ধ করে দিয়ে নির্বিচারে পাখির মতো
আওয়ামী লীগ তাদের যে পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে এবং তাদের যে সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগ, যুবলীগ, এদের মাধ্যমে নির্বিচারে গুলি করেছে, মানুষকে একদম পাখির মতো মেরেছে। এই যে এইটা যাতে আর কখনো না আসে, সেই সাথে দেখেন এখানে আরো বেশ কিছু বিষয় আছে যে 10 বছরের বেশি একটানা কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা অবশ্যই একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আপনি যদি 10 বছরের বেশি, যখন আপনি জানতে পারছেন যে আপনি চাইলে 20 বছর, 30 বছর বা শেখ হাসিনার মতো চিন্তা ভাবনা করতে পারবেন যে আমি 40 বছর প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় থাকবো বা মেইন পাওয়ারে থাকবো, তখন অটোমেটিকলি আপনি ফ্যাসিস্ট হয়ে উঠবেন। যখন আপনি জানবেন যে আপনি 10 বছরের বেশি পারবেন না, তখন অবশ্যই আপনি দেশের জনগণ নিয়ে ভাববেন, দেশের মানুষের কথা চিন্তা করবেন। সেই সাথে আরও যে অন্যান্য বাংলাদেশপন্থী যে বিষয়গুলো থাকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই বিষয়গুলো গণভোটে এসেছে হ্যাঁ এবং নায়ের পক্ষে। এখন যে প্রশ্নটি করেছেন যে অনেক মানুষ এখন পর্যন্ত জানেই না তৃণমূলে যে আসলে হ্যাঁ ভোট বা না ভোট কি, গণভোট কি। দেখেন, আমরা যারা বিভিন্ন এখন রাজনৈতিক দলে আছি, এই গণভোট সম্পর্কে কিন্তু প্রচারণার দায়িত্ব এককভাবে সরকারের না, রাজনৈতিক দলের। আমাদের তৃণমূলে এখন পর্যন্ত এমনও গ্রাম আছে যারা সর্বোচ্চ সেই চায়ের দোকানের আড্ডা পর্যন্তই অভ্যস্ত, যে ছোট্ট একটি টেলিভিশনে তারা শুধুমাত্র খবর দেখছে, এর বাইরে আলটিমেটলি তারা আর কিছু করছে না। এই মানুষগুলোকে বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকার বাদেও আমাদের আছে, এবং সেই ক্ষেত্রে তাদের বোঝানো দরকার আছে যে কেন আমরা হ্যাঁ পক্ষে থাকবো এবং কেন নায়ের পক্ষে থাকবো। এই যে এত বড় একটা আন্দোলন হলো, এত মানুষ জীবন দিল, আমাদের প্রায় হাজার হাজার ভাই এখনো পঙ্গুত্ব বরণ করে আছে, তাদের এই আত্মত্যাগ এবং তাদের এই বলিদানের বিষয়টি মানুষকে জানানো দরকার, জানানো উচিত। এবং হ্যাঁ ভোট না ভোট বিষয়ে আরো আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত ক্যাম্পেইন করা উচিত। এবং সেই সাথে সরকারের একটা পদক্ষেপ খুব ভালো লেগেছে, যে তারা প্রত্যেক মসজিদের যে আমাদের সম্মানিত ইমামগণ আছেন, ইমামগণের মাধ্যমে বার্তা পৌঁছে দিচ্ছেন হ্যাঁ ভোট না ভোট বিষয়ে, তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন। সেই সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনি দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টি একমাত্র দল যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা, 71-এর আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থীর আকাঙ্ক্ষা ধারণ করে, এবং তারাই হ্যাঁ ভোটের পক্ষে পর্যাপ্ত ক্যাম্পেইন করছে, এটা আমরা সবাই পরিলক্ষিত করছি। এখন পর্যন্ত যে পরিমাণ প্রচারণা হয়েছে, এর মাধ্যমে জনগণ একদম সঠিকভাবে জেনে যে গণভোট কেন হচ্ছে, গণভোটে কি কি বিষয় থাকছে, এগুলো পূর্ণাঙ্গভাবে অবগত হয়ে এরপরে ভোট দিতে পারবে। আমি মনে করি যে এখনো সময় আছে, মোটামুটি প্রায় 20 দিনের মতো, 20 দিন, 18-20 দিন সময়, এটা একটা অনেক টাইম। এর মধ্যে মানুষকে মানুষের কাছে আসলে বুঝিয়ে দেওয়া সম্ভব যে হ্যাঁ ভোট না ভোট কি এবং গণভোট কি কারণে হচ্ছে, কি কি বিষয়গুলো গণভোটের মাধ্যমে সংস্কার হবে, দেশের কোন কোন সেক্টর সংস্কার করার প্রয়োজন। এবং মানুষ দেখেন, মানুষ এত বড় একটা আন্দোলন দেখেছে, ঘর থেকে বের হচ্ছে, রাস্তায় নেমেছে, মানুষ অটোমেটিকলি সবকিছু জানে। আপনি জাস্ট তাদের বিষয়টা, কনসেপ্টটা মাথায় দিতে পারলে তারা দেখবেন যে ব্যালটের মাধ্যমে তাদের রেজাল্ট দিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, অনেকেই যে এই প্রশ্নটা করে যে সরকার একটা ভোটের আয়োজন করেছে, সরকার মানুষের উপরে স্বাধীনভাবে মানুষের ইচ্ছার উপরে ছেড়ে দেবে, মানুষ তার মনে চাইলে সে হ্যাঁ দেবে, মনে চাইলে না দেবে। যে প্রশ্নটা বারবার উঠছে, সরকার কেন নির্দিষ্ট একটা পক্ষের প্রচারণা করছে? আপনি দেখেন যে এই সরকার হচ্ছে প্রায় 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে থাকে একটি সরকার, এবং মানুষের আকাঙ্ক্ষা বা যে যার কিছুর জন্য এই ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে যুদ্ধ হলো, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কি ছিল, একটি বিপ্লবী সরকার দরকার ছিল। বিপ্লবী সরকার থাকলে অবশ্যই এই হ্যাঁ ভোট না ভোটের প্রয়োজন ছিল না, তারা সংবিধানটা সংস্কার করতে পারত। কিন্তু এই যে 72-এর যে সংবিধান আছে, যে কাঠামোতে বাংলাদেশ বিভিন্ন জায়গাতে জিম্মি থাকতেছে, এই জিম্মি দশা থেকে বের হয়ে আসার জন্যই এই পুরোটা সংস্কার প্রয়োজন। এবং সংস্কার শুধুমাত্র রাজনৈতিক দলের লোকজনদের বা রাজনৈতিক দলের সাপোর্টের না, আমাদের একদম জনগণের ম্যান্ডেট প্রয়োজন। আপনি এখন দেখেন যে তারা হ্যাঁ ভোট এবং না ভোট আয়োজন করেছে, কিন্তু তারা কি জনগণের মেইন কথাটা বলছে যে আসলে বাংলাদেশ কেমন হওয়া উচিত এবং বাংলাদেশ কেমন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই সরকার যে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, এটা পজিটিভলি দেখি এবং এটা করা উচিত। কিন্তু আমরা গত কয়েকদিন আগে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিন কাদের সাহেব, উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে এই গণভোট হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। আপনি এটাকে মানে কিভাবে দেখছেন? এখানে দেখুন, এখানে প্রথমে প্রশ্ন আসে যে জাতীয় পার্টি কে বা জাতীয় পার্টি কারা। জাতীয় পার্টি সেই দল যারা আওয়ামী লীগকে 17 বছর সাপোর্ট দিয়েই তাদেরকে ফ্যাসিবাদ কায়েম করার বা ফ্যাসিবাদ তৈরি করার সুযোগ করে দিয়েছে। তারা এখন যে নীতিবাক্য বলে, যে কথা শোনায়, আলটিমেটলি তারা কি করেছে? সেই সময় বাংলাদেশের সর্ববৃহৎ দল ছিল বিএনপি,
বিএনপি কথা বলতে পারছে, বিএনপি ভোটে অংশগ্রহণ করতে পারছে? জামাতে ইসলামী বর্তমান বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, তারা কি ভোটে অংশগ্রহণ করতে পারছে? সেই সময় তাদের এই মুখের বুলি বর্তমান সময়ের নীতিকথা কোথায় ছিল? আর আপনি যে জাতীয় পার্টির চেয়ারম্যানের কথা বলছেন, সে তো একজন দেশদ্রোহী বলে আমি মনে করি, এবং সে বাংলাদেশের নাগরিক হওয়ারই আর কোনো যোগ্যতা রাখে না। যে মানুষ ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে বলতে পারে যে ইন্ডিয়াতে কি কথা হয়েছে বলা যাবে না, সে তো অবশ্যই অলরেডি সে নিজের মাঝে একটা সন্ত্রাসী মনোভাব এনেছে। এবং আপনি দেখবেন তার যে কথাবার্তা, তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা একদম ভয়াবহ রকম বাংলাদেশের জন্য খারাপ। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশের জনগণ এখন অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। আর তারা যেরকম কথাবার্তা বলছে, যেরকম আচরণ দেখাচ্ছে, এগুলো তো ব্যালটে প্রমাণ করবেই। সামনে মানুষ হয়তো বা রাজপথে অনেক কিছু প্রমাণ করে দিবে। আপনি বলছেন যে রাজপথে প্রমাণ করবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে জাতীয় পার্টি গণভোটকে বলছে ষড়যন্ত্র, পাশাপাশি তারা গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটাকে কি ভাবে দেখছেন? বাংলাদেশের একমাত্র ফ্যাসিস্ট শক্তি বাদে কেউ নায়ের পক্ষে প্রচারণা চালানোর কথা না। কারো ভিতরে যদি ন্যূনতম মূল্যবোধটুকু থেকে থাকে, কেউ যদি বাংলাদেশের ভালো চায় এবং কেউ যদি আসলেই বুঝে যে গণভোটটা কি, তারা কেউ কখনোই নায়ের পক্ষে যাবে না, একমাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের দালাল এবং সেই ফ্যাসিস্টের রেসপন্সার বাদ দিয়ে। উনি বলছিলেন যে এই গণভোট আসলে সাংবিধানিক ভাবে কোনো ভিত্তি। সাংবিধানিক যদি ভিত্তি নাই থাকে, তাহলে এত মানুষ, এত পর্যবেক্ষক, এত বিশ্লেষক কিভাবে এটির আয়োজন করতে পারছে? দেশের অন্যান্য বড় রাজনৈতিক দল সবাই কি কারণে গণভোট আয়োজন করছে? আপনারা দেখেন যে বর্তমান সময়ের বিএনপির মহাসচিবের যে কথা যদি আমরা শুনি, অন্যান্য রাজনৈতিক দলের কথা শুনি, তারা নিজেরাও হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। হ্যাঁ, তাহলে এটা তো এমনি এমনি হয়নি। আমরা তার কাছে এই প্রশ্নটাই আমরাও রেখেছিলাম যে এই যে গণভোটের যে সিদ্ধান্ত হলো, এটা তো এর আগে তো ঐকমত্য কমিশনের ওখানে একটা লং একটা ডিবেট হয়েছে। তো সবাই কি এই ভুলের মধ্যে আছে? তো তিনি বলছিলেন যে সেখানে জাতীয় পার্টি ছিল না, আওয়ামী লীগ ছিল না, যার ফলে এটা সামগ্রিকভাবে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না, এরকম একটা কথা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে ছাড়টি দিয়েছে, প্রথমত হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে এত হাজার হাজার মানুষ মেরেছে, হাজার হাজার খুন করেছে, আলটিমেটলি কি আওয়ামী লীগের মানুষের উপর এমন কোনো অত্যাচার বা এমন কোনো শাস্তি হয়েছে? যে যতটুকু অপরাধ করেছে তার ততটুকু শাস্তির প্রয়োজন আছে এবং এই শাস্তিটুকু হওয়া উচিত। সেই সাথে জাতীয় পার্টি যে এতদিন আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসলো, যার জন্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠতে হলো, যার জন্য দেশের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, যার জন্য নেতারা এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছিল, যে এমপি হলে তারা আলাদিনের চেরা খাতে পেত, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারতো, যে একটা নর্মাল লোক 10 কোটি টাকা দিয়ে কোনো রকম এমপি হতে পারলে সে 1000 কোটি টাকার মালিক কোনো বিষয়ই না। এই যে জাতীয় পার্টি এই সাপোর্টটা দিয়ে এসেছে, সবার আগে তো জাতীয় পার্টির শাস্তি হওয়া উচিত। সবার আগে জাতীয় পার্টির শাস্তি হওয়া উচিত আওয়ামী লীগের পরপরই। তারপরে না তাদের কথা বলার সুযোগ তারা কিভাবে আশা করে বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে? আপনারা সহ আপনারা ছাত্র এর পক্ষ থেকে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জাতীয় পার্টি যাতে এই 26-এর নির্বাচনে কোনোভাবে আসতে না পারে। তো এরপরও তারা এই রাজনীতির মাঠে এসেছে, এখন লড়াইয়ের ঘোষণাও তারা দিয়েছে এবং রংপুরে তারা আশাও করছে যে এই ঘাঁটিতে তারা আবারও জয়ী হবে। আপনি কি এখানে মনে করেন যে সরকারের একটা পক্ষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সুবিধা দিয়ে আবারও সেই স্বৈর শাসন কিংবা বিদেশি কোনো মানে শক্তিকে দেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা? আপনি দেখেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের কি আকাঙ্ক্ষা ছিল, তারা কতটুকু পূরণ করতে পারছে, আলটিমেটলি তারা কি করছে? যদি সরকারের কোনো উপদেষ্টা গাদ্দারি করে, দেশের সাথে বেইমানি করে, এরাও কেউ পার পাবে না, এরাও শাস্তি পাবে। দরকার পড়লে দেশে আর একটা বিপ্লব হবে। তারা যে জাতীয় পার্টিকে সুযোগ করে দিল, আওয়ামী লীগকে সুযোগ করে দিল, এর দায় অবশ্যই পাইতে হবে। কারণ এতগুলো মানুষের রক্ত বৃথা যেতে পারে না, এতগুলো মানুষের জীবন বিনামূল্যে এইভাবে বিপ্লব নষ্ট করার মতো ঘটনা ঘটতে পারে না। এবং জাতীয় পার্টি যে কথাটি বলে যে রংপুরের মানুষকে তারা গত 16 বছর 20 বছর বোকা বানিয়ে রেখেছে, আপনি নিজেও রংপুরের মানুষ, আপনি বলতে পারবেন যে তারা রংপুরের জন্য আলটিমেটলি কি করেছে, কোন উন্নয়নটা করেছে? রংপুর সিটি কর্পোরেশনের একজন মেয়র, জাতীয় পার্টির 2 দুবারের মেয়র, রংপুর সিটি কর্পোরেশন কি উন্নয়ন বরাদ্দ আনতে পারছে? সে সর্বোচ্চ পেরেছে আওয়ামী লীগের যে তাদের যে ফ্যাসিস্টের মা ছিল, সেই ফ্যাসিস্টের মায়ের পা ছুঁয়ে সালাম করা হতো, তার পায়ে গিয়ে চুমু খাওয়া।
এর বাইরে আর কি করতে পারছে? রংপুর সিটি কর্পোরেশন সে কোনোভাবেই উন্নত করতে পারেনি, রংপুরের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আপনি যদি এরপরে দেখেন যে এরশাদ সাহেব যখন রংপুরের এমপি ছিলেন, তিনি তো শুধুমাত্র এমপি না, বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের আমলে। তারপর রংপুরে কি দিতে পারছে? অথচ রংপুর যে আমাদের বিভাগীয় শহর হিসেবে আমাদের যে জিনিসগুলো পাওয়ার দরকার ছিল, যে জিনিসগুলো আমরা পেতাম, সবগুলো রংপুরের বাইরে চলে গিয়েছে তাদের আমলে। এরপরে আপনি যদি দেখেন এরশাদ সাহেব ইন্তেকাল করার পরে একটা অটিস্টিক বাচ্চাকে বানাইলো রংপুরের এমপি। দামি নির্বাচনে জাতীয় পার্টির একটা অটিস্টিককে এখানকার এমপি বানাইলো, যে রংপুরের কোনো অলিগলি রাস্তাই চিনে না, রংপুরের সে মিডিয়ার সামনে কথা পর্যন্ত বলতে পারে না, এমন মানুষকে এমপি বানিয়ে একটা পুতুল বানায় রাখলো এবং রাঙ্গার মতো মাফিয়ারা রংপুর চালাইলো। আলটিমেটলি তারা কি করছে? ফাঁক থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমার আর রংপুরের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তনের জায়গায় ভাগ্যের চাকা বিপরীত মুখে ঘুরিয়ে দিয়েছে। এবং এই কারণে আমার অঞ্চলের মানুষ, আমাদের রংপুর অঞ্চলের মানুষকে ঢাকায় গিয়ে রিক্সা চালাতে হচ্ছে, গার্মেন্টসে কাজ করতে হচ্ছে। যেখানে আমাদের রংপুর কৃষি বিপ্লব করার কথা ছিল, আমাদের রংপুর তিস্তা উন্নয়ন প্রকল্প করার কথা ছিল, আমাদের রংপুর ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল। আপনি যদি জাতীয় পার্টির রাঙ্গার কথা বলেন, তিনি রংপুরে 1 আসনের এমপি ছিলেন, যেটা রংপুরের পুরো অঞ্চলটাই তিস্তা ঘেঁষা এমপি। ওই বুট জুতা পরে 2-1 দিন তার মেয়েকে সাথে নিয়ে গিয়ে বন্যার সময় ত্রাণ দিছে, আর এক সাইডের একটা বাঁধ নির্মাণ করছে 2-1টা এলাকা প্লাবিত না হয়। এর বাইরে আপনি দেখাতে পারবেন সে কি করছে, কি করতে পারছে? ওই বডিগার্ড নিয়ে, চেলা চামুন্ডা নিয়ে সে গাড়ি ভোর নিয়ে ঘুরে বেড়েছে। আর কোনো জায়গায় দেখা হইলে সে হচ্ছে ওই গাঁদা ফুলের মালা 50-টা তার গলায় পরাইতে হবে, এটাই ছিল তার কন্ডিশন। এর বাইরে তারা কিছুই করেনি। আপনি বলছেন যে জাতীয় পার্টি রংপুরের উন্নয়ন এবং রংপুরের সামগ্রিকভাবে রংপুরের কোনো অবদান তারা রাখেনি। রংপুরের রাজনীতির মাঠে এখন বর্তমানে আপনি কি দেখছেন? যেহেতু সামনে ভোট, আগামীতে রংপুরের উন্নয়নের চাবিকাঠি কার হাতে যেতে পারে আপনি মনে করেন? আমি এতটুকু বিশ্বাস রাখি যে রংপুরের মানুষ অলরেডি বুঝে গিয়েছে যে আসলেই কীভাবে রংপুরের উন্নয়ন করা প্রয়োজন। এবং আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি রংপুরের মানুষকে জানাতে চাই যে এই জাতীয় পার্টি থেকে বের হয়ে আসুন। জাতীয় পার্টি আমাদের রংপুরকে নষ্ট করে ফেলেছে, জাতীয় পার্টি আমাদের রংপুরের মানুষদের ভাগ্য নষ্ট করে ফেলেছে, তারা রংপুরকে সম্পূর্ণরূপে পিছিয়ে দিয়েছে। আমরা যদি জাতীয় পার্টি থেকে বের হয়ে আসতে পারি এবং বর্তমান যারাই ক্ষমতায় আসুক, আমরা যদি শুধুমাত্র জাতীয় পার্টি থেকে বের হয়ে আসতে পারি, পরবর্তীতে এখন আমরা যাদের দেখতে পাচ্ছি তারা অবশ্যই যেই আসুক না কেন রংপুর কেন্দ্রিক কাজ করবে বলে আমরা বিশ্বাস করি এবং তারা রংপুরের উন্নয়নে কাজ করবে। অনেকেই অভিযোগ করে 24কে পুঁজি করে অনেকেই নিজেদের উন্নয়ন করেছে। তো এই ব্যাপারে বিশেষ করে ছাত্র পক্ষকে বা যারা ছাত্র নেতৃত্ব যারা দিয়েছে, তারা 24কে পুঁজি করে তারা নিজেদের উন্নয়ন করেছে। বিশেষ করে কয়েকদিন আগেও জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, যার কথা বলছিলাম, উনিও একটা অভিযোগ করলেন যে এই ছাত্র শক্তি যারা, মানে ছাত্র শক্তি বলতে যারা ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারা এবং জামায়াতে ইসলামী এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা তিনটাই হচ্ছে একটা বৃত্ত। উনি বলছিলেন যে জামায়াতে ইসলাম ছাত্রদেরকে নিয়োগ দিয়েছে এবং ছাত্ররা সরকারকে নিয়োগ দিয়েছে এবং এই তিনটা শক্তি মিলে আগামীর বাংলাদেশে একটা কর্তৃত্ব করতে চায়। আপনারা কি আসলে এই বৃত্তর মধ্যে আপনারা একটা শক্তি? আপনি প্রথমে যেটি বললেন যে কথাটি আসলো যে আপনারা দেখেন যে আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল, জুলাই সম্মুখসারী যোদ্ধা, পরবর্তীতে যারা বিভিন্নভাবে দায়িত্ব পেয়েছে, তাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন মহল লেগেই আছে। আমরা যদি লাস্ট কিছুদিন আগের ঘটনা বলি, আমাদের গাজীপুরের যে ঘটনাটি ছিল, আমাদের বোন, তার বিষয়ে কি বললো যে 50 কোটি টাকা চাঁদাবাজের একটা অভিযোগ। 50 কোটি টাকা কি মুখের কথা বা এমন একটা কথা? আপনারা পিছনে তথ্য যাচাই বাছাই না করেই নামমাত্র কয়েকটা সংবাদ মাধ্যম এটা প্রচার করে ফেললো যে 50 কোটি টাকা। পরবর্তীতে জানা গেল কি যে কোনো এক সাংবাদিক তাকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল, সেই প্রস্তাবে রাজি না হয় তার নামে এমন একটা বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে সারা দেশের মধ্যে একটি বাজেভাবে ইফেক্ট ফেললো। এর আগেও যদি আপনি দেখেন যে কেউ যদি আসলে জাস্ট ভুলবশত অন্য কোনো রাস্তায় ঢুকে গিয়েছে, তাহলে কিন্তু তাদের নামে নিউজ হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন গত 1 বছরে বাংলাদেশের একটি রাজনৈতিক দল যে পরিমাণ চাঁদাবাজি করছে, কেউ তাদের পক্ষে নিউজ করারও সাহস পায় নাই, নিউজ করে দেখায় নেই। অথচ যদি যারা ছাত্র ছিল, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে, তারা যদি বান থেকে চুন খসলেই তাদের নামে ট্যাগিং দিয়ে নিউজ করা হয়েছে, বিভিন্নভাবে নিউজ বড় করা হয়েছে এবং এই নিউজ বারবার রিভিউ করা হয়েছে। তাই আমরা বলি যে এটা দেশবিরোধী ষড়যন্ত্রেরই অংশ, যে সম্মুখ সারির যারা যোদ্ধা ছিল, যারা বাংলাদেশকে ভাবে, তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায়। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ছাত্রদের মধ্যে
কেউই মানে এরকম কোনো অনৈতিক দেখেন, বা চাঁদাবাজি আমরা এই কথা কখনোই বলবো না যে কেউ দুর্নীতি বা চাঁদাবাজি বা এমন কোনো কাজে জড়ায়নি। ভাই, যে জড়িয়েছে আপনার উপযুক্ত প্রমাণ সহ এটা প্রকাশ করুন, এবং যে যতটুকুই অপরাধ করবে তার ততটুকু শাস্তি হওয়ার প্রয়োজন আছে। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হবে, এবং যে কাজটা করেই নাই, এটা তো একদম বিস্তরভাবে যেভাবে আমরা ট্যাগিং দিয়ে প্রচারণা করি, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে যেমন আপনার মনে করেন যে এনসিপি থেকে যারা নির্বাচন করছে, এদের তো অনেকেই দেখা যায় যে কয়েকদিন আগেও তারা ছাত্র ছিল। নির্বাচন এমপি ইলেকশন করার জন্য এই পরিমাণ অর্থ তারা কি? আপনি দেখেন, বাংলাদেশে আপনি যখন এমপি ইলেকশন করতে যাবেন, আপনার অবশ্যই অনেক শুভাকাঙ্ক্ষী আসবে, তাকে সাপোর্ট দিবে, এটা স্বাভাবিক বিষয়। এবং এনসিপির যারা ছাত্র থেকে ইলেকশন করছে এখন পর্যন্ত, আপনি দেখবেন প্রত্যেকজনই বিভিন্নভাবে ফান্ড রাইজ করেছে, ফান্ড কালেক্ট করেছে, এবং এগুলো পূর্ণাঙ্গ তথ্য তারা প্রকাশও করেছে। তাই মনে করি এটা অনেক স্বাভাবিক বিষয় যে আপনি এমপি ইলেকশন করতে যাচ্ছেন, আপনার যদি সৎ হন, আপনি যদি যোগ্য হন, মানুষই আপনাকে হেল্প করবে। এনসিপির বিষয়ে আমরা কথা বললাম, বাকি আপনার বিষয় নিয়ে আমরা অনেক সময় মানে অনেকের কানা ঘোষার মধ্যে আমরা শুনি যে আপনি 24-এর আন্দোলনকে পুঁজি করে অনেক কিছু বানিয়ে ফেলেছেন। কি বানিয়েছেন? সেটাই আসলে কি বানিয়েছি, এটা একটা বড় বিষয়। যে 24-এর আগে আমার ছোট্ট দুটো ব্যবসা ছিল, মাত্র রান করা ব্যবসা দুটো মাত্র এস্টাবলিশ হওয়ার পথে বা এস্টাবলিশ হয়েছিল। এই ব্যবসা দুটো নষ্ট হয়েছে একটু, এবং এই দেশের স্বার্থে কাজ করার জন্য আমি আমার ত্যাগ স্বীকার করেছি। আমি যদি আসলেই অমন কিছু করে থাকি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে রিপোর্ট আছে আমি কখন কোথায় কি করেছি, আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনারা যদি এরকম কোনো যথোপযুক্ত প্রমাণ বের করতে পারেন যে আমি কারো কাছে অন্যায়ভাবে অনৈতিকভাবে কোনো অর্থ নিয়েছি, কারো কাছে চাঁদাবাজি করেছি, হ্যাঁ, এটা আপনারা নির্দ্বিধায় প্রকাশ করতে পারেন, এবং বাংলাদেশের আইনে যদি আমার যে কোনো রকম বিচারের আওতায় আনা যায়, এটা অবশ্যই আমি মাথা পেতে নিব। অনেকে বলে যে আপনি এত অল্প বয়সে সরকারি বিভিন্ন মহলে আপনার ভালো প্রভাব, বিস্তর প্রভাব, এই প্রভাবটা কি আসলে 24-এর জন্য? 24 আন্দোলন পরবর্তী সময় 24-কে পুঁজি করে যে বিক্রি করে খাওয়ার যে বিষয়টি হয়তো আপনি ইঙ্গিত করেছেন, এই জন্য না। আমাদের বিভিন্ন দপ্তরে আমরা যাওয়ার সুযোগ হয়েছে, তাদের সাথে মেশার সুযোগ হয়েছে, আমরা রংপুর নিয়ে কাজ করার চেষ্টা করেছি। যেমন আমরা রংপুর মেডিকেল কলেজ বলেন, আমাদের শ্যামা সুন্দরী খাল বলেন, তিস্তা মহাপরিকল্পনা বলেন, এইগুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি, এগুলো নিয়ে জানার আগ্রহ ছিল, এবং এই সুবাদে বিভিন্ন জনের সাথে সুসম্পর্ক হয়েছে। সুসম্পর্ক মানে এই না যে যাদের সাথে সুসম্পর্ক হয়েছে তারা তো এখনো দায়িত্বে আছে, এখনো চেয়ারে আছে, আপনারা তাদের কাছেও যেতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। তাদের সাথে কথা বললে আসলে বুঝবেন যে আমি তাদের কাছে এখন পর্যন্ত আমার নিজের জন্য, অথবা মানে আমার এমন হয়েছে সর্বোচ্চ যে আমি আমার মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য রিকোয়েস্ট করেছি যে হ্যাঁ, এখানে আমাদের একটু হেল্প করা দরকার আপনাদের সরকারি পক্ষ থেকে। এর বাদে যদি বলতে পারে যে আমি পার্সোনাল ফায়দা নেওয়ার জন্য অথবা নিজের কোনো অনৈতিক কাজের জন্য তাদেরকে কোনো রকম কোনো প্রস্তাব দিয়েছি, তাহলে আপনারা এটা খতিয়ে দেখতে পারেন এবং প্রকাশ করতে পারেন। জনগণ যে এখন এই যে কনফিউশনে আছে, আগামী নির্বাচন কি আদৌ হবে? হ্যাঁ, অবশ্যই 12 তারিখে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 থেকে 20 বছর পরে একটি সুন্দর সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের সুযোগ পাচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা ঈদ উদযাপন, অন্যান্য ধর্মাবলম্বীদের পূজা উদযাপন, এবং যার যে ধর্মাবলম্বীদের বড় উদযাপনগুলো আছে, এমন উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিব, এবং নিজের ভোট নিজে দিব, যাকে খুশি তাকে দিব, বুঝে শুনে দিব, দিয়েই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ এই দেশের জনগণই করবে ইনশাআল্লাহ। আমরা দেখছি যে নির্বাচন, দেশের রাজনীতি, এইসব কিছুর মধ্যে শহীদ ওসমান হাদি কেমন যেন হারিয়ে যাচ্ছে। আপনারা কি শহীদ হাদিকে মনে রেখেছেন, নাকি তার ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে? আপনি দেখেন, বর্তমান এনসিপির যে আমরা 10 দলীয় জোট, বা এখন গতকালকে থেকে 11 দলীয় জোট বলি, যে এখন পর্যন্ত 11 দলীয় জোটে কিন্তু হাদি ভাইয়ের বিষয়টি মনে রেখেছে, এবং প্রত্যেকটা প্রোগ্রামে তারা হাদি ভাইকে স্মরণ করে হাদি ভাইয়ের বিচারের দাবি করছে। যদি নির্বাচনের আগে হাদি ভাইয়ের বিচার না হয় এবং আমাদের 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, এতটুকু নিশ্চিত থাকেন হাদি ভাইয়ের বিচার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে হবে ইনশাল্লাহ। এবং কোনো কারণে যদি 10 দলীয় জোট বা আমাদের বর্তমান 11 দলীয় জোট ক্ষমতা নাও পায়, বিরোধী দলেও যদি থাকে, সর্বপ্রথম হাদি ভাইয়ের বিচারের জন্য তারা প্রেশার ক্রিয়েট করবে, এবং হাদি ভাইয়ের বিচার আমরা দেখবো ইনশাল্লাহ, হাদি ভাই হত্যার বিচার। ভোটারদের উদ্দেশ্যে সর্বশেষ আপনি একজন সচেতন নাগরিক এবং জুলাই যোদ্ধা হিসেবে কি বার্তা দিতে চান?
আমি এতটুকুই বার্তা দিতে চাই আমার দেশের জনগণকে, আমার দেশের মানুষকে, আমার রংপুরবাসীকে। এতদিন পরে আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন পাবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের যোগ্য মেধায়, আপনাদের মননে চিন্তা ভাবনা করে আপনাদের পক্ষে যাকে মনে হবে যে এই মানুষটি, মার্কার থেকেও মানুষ নির্বাচন করবেন যে এই মানুষটি আমাদের এলাকার, আমাদের অঞ্চলের উন্নয়ন করবে, তাকে ভোট দিবেন এবং ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে অবস্থান নেবেন। জাতীয় পার্টি বাদে ভোট প্রদান করবেন এবং এই ভোট প্রদানের মাধ্যমেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন এবং একটি সুন্দর, সুষ্ঠু সরকার গঠিত হবে, নির্বাচিত সরকার, যে সরকার আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে।